রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই, ঐক্যমত্য কমিশনে বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচনে জাতির সত্যিকার নবজন্মের আশা। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব, এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখব না। জুলাই সনদ নিয়ে আবারও আলোচনা কমিশনের। মহোৎসবের ভোটের জন্য দরকার বাস্তবায়ন, বলছে এনসিপি। নির্বাচন কোনো কিছুর জন্য নির্ভরশীল নয়, মনে করে বিএনপি। এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি। নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। পৃথিবীর যে কোনো আদালতে বিচারের মতো অকাট্য তথ্য প্রমাণ আছে, বললেন চিফ প্রসিকিউটর। 19 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে উপদেষ্টার সাথে আলোচনা। বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্যোগ চাই। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার। জুলাই চেতনাকে ধারণের আশ্বাস জাকসু নেতৃবৃন্দের। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 13 এজেন্সির হরি লুট। জনপ্রতি ৭৯,০০০ টাকা খরচ হলেও আদায় করা হয়েছে ৫ লাখ টাকা। এবার জানাচ্ছি বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করা যায়, তবে তা হবে মহোৎসবের ভোট, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেটাতে গেছি, এটা নজির হিসেবে থাকবে। সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো খুঁত না থাকে, তা যেন নজির হয়ে থাকে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, সমঝোতার কোনো বিকল্প নেই। যত কথাই আমরা বলি, কত কনভিন্সিং কথা বলি, তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। ডক্টর ইউনূস আরও বলেন, আবারও কোনো স্বৈরাচার আসার পথ বন্ধ করতে সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে, দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন, আবারও জোর দিয়ে বলেন প্রধান উপদেষ্টা। জানান, এ নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। জুলাই অভ্যুত্থানের কথা মনে করিয়ে কমিশন সভাপতি অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ তৈরির এ সুযোগ আর আসবে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। যখনই আমরা এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভবিষ্যতে জুলাই সনদকে যেন কেউ চ্যালেঞ্জ বা বাস্তবায়ন রহিত করতে না পারে, সেজন্য শক্তিশালী আইনি ভিত্তির বিষয়ে একমত দলগুলো। জুলাই সনদের আইন ভিত্তি এবং টেকসই বাস্তবায়নে কিছুটা নমনীয় হয়েছে তারা। নির্বাচিত সরকার
বা গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের বাইরেও বিকল্পের কথা ভাবছে। এই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী এবং এনসিপির। তবে আইনি প্রক্রিয়ার বাইরেও সংবিধান সংশোধনের নজির সৃষ্টি হোক, সেটা চায় না বিএনপি। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করলো জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে অংশ নেয় 30টি রাজনৈতিক দল। আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে। শুরুতেই বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, সংস্কার প্রক্রিয়া সফল হোক, পরাজিত শক্তি সেটা চায় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। বিএনপি জানায়, জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত তারা। তবে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধান সংশোধন চায় না দলটি। প্রেসিডেন্ট রেখে যেতে চায় না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না, যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নাল এন্ড ভয়েড হয়ে যাবে, যেটা দুদিন পরে চ্যালেঞ্জড হয়ে যেতে পারে। চলুন আমরা অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নিই। জুলাই সনদের শক্তিশালী আইনি ভিত্তির কথা আবারও তুলে ধরে জামায়াত ইসলামী ও এনসিপি। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো অনিশ্চয়তার মধ্যে রাখলে পরবর্তীতে কার্যকর হওয়া নিয়ে সন্দেহ থাকবে। সংবিধান সংশোধনের সাথে জড়িত নয় এমন সংস্কার অধ্যাদেশের মাধ্যমেই বর্তমান সরকার এটি কার্যকর করতে পারে। এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরো শক্তিশালী করতে পারে, মানে শক্তির উপর শক্তি, জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয়। আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না। আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে, এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি। আমরা রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু করে দিয়েছি। অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো কথা শুরু করে দিয়েছে, আনুষ্ঠানিকভাবেও বেশ কিছু বৈঠকের মধ্যে হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে ইতিবাচক দলগুলো। যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে। যদি এই সংস্কারের কর্মযোগ্যগুলোকে বাস্তবায়ন করা না হয়, যদি সঠিকভাবে সম্পন্ন করা সম্ভবপর না হয়, তাহলে নির্বাচনকে একটি মহোৎসবে পরিণত করা সম্ভবপর হবে না। সোমবার শেষ হচ্ছে ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ। তবে কমিশনের মেয়াদ আবারও বাড়বে বলে জানানো হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আনুষ্ঠানিক বিচার শুরু হলো হত্যার পর আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধ মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। এদিন জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনুসহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। লাশের উপর ছুঁড়ে ফেলা হচ্ছে লাশ। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে এই নারকীয় ঘটনা। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পরে পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেওয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে, তখনও জীবিত ছিলেন একজন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হয় এই মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে, যা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো, এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। জবাবে তাজুল ইসলাম বলেন, এই বিতর্কই অহেতুক। এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত, এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত
আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, আর ট্রাইব্যুনাল 1-এ হয় চানখারপুল মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। আরও কয়েকটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 19 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন তিনি। বাবর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে, লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, তবে পরিস্থিতি উত্তরণের সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়কে বাবর জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পী গোষ্ঠী বৈঠক করেছে যারা নির্বাচন বানচাল করতে চায়। শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা। বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটাও আমাদের উদ্বিগ্নের জায়গা। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, সেই সঙ্গে বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। গত 1.5 দশক আওয়ামী ফ্যাসিবাদের আত্মপ্রকাশে গণতন্ত্র অবরুদ্ধ ছিল বলেও উল্লেখ করেন তারেক রহমান। পৃথক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। প্রথম সভায় সিনেটে ডাকসুর 5 জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে। সকালে উপাচার্যের সভাপতিত্বে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর কার্যক্রম। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস সহ কমিটির 27 জন নেতা উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান উপাচার্য। সাংবাদিকদের একটি বিশাল অবদান আছে। সভা শেষে ব্রিফ করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। জানান, পরিচিতি পর্ব শেষে ডাকসুর পক্ষ থেকে সিনেটে 5 জন প্রতিনিধির নাম ঠিক করা হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাল্লাহ। পরে ভিপি সাদিক কায়েম বলেন, প্রথম সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোগিতারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো। তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে। আগামী 1 বছরের কর্মপরিকল্পনা তৈরি করে শিগগিরই কাজে নেমে পড়ার কথা জানান ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। আপনাদেরকে জানিয়ে দেব আমরা এই মাসে কি কাজ করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। একচেটিয়া নেতৃত্ব নিয়ে শঙ্কা থাকলেও ডাকসু ঘিরে তৈরি হওয়া প্রত্যাশার প্রাপ্তি ঘটবে বলে আশাবাদী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্বাস করতে চান, নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগরের উদারপন্থী গণতান্ত্রিক পরিবেশ আর সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করবে। নির্বাচিতরা বলছেন, জুলাই চেতনাকে ধারণ, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী চরিত্রে রূপান্তর করাই হবে তাদের প্রধান কাজ।
মাত্র ৮,০০০ ভোট গণনা করতে গিয়ে প্রায় ৪৮ ঘন্টা সময় নিয়ে রীতিমতো নজিরবিহীন ঘটনার জন্ম দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট শেষ হওয়ার ২ দিন পর ভিপি হিসেবে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু আর সাধারণ সম্পাদক হিসেবে শিবিরের মাজহারুল ইসলামের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শুনশান নীরবতা ছিল ক্যাম্পাস জুড়ে। এর ফাঁকে ভাদ্র মাসের অঝোর বৃষ্টি। এমন পরিবেশে কথা হয় শিক্ষার্থীদের সঙ্গে। নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশার কথা জানান তারা। ইশতেহারগুলো রেখেছেন, এগুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে বলে আশা রাখছি। জাহাঙ্গীরনগরে সংস্কৃতি রাজধানী হিসেবে পরিচিত, তো এগুলো যেন চালু থাকে এবং একাডেমিক্স দিক থেকে যেন জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরা আরও রিচ হতে পারে। মুক্ত মঞ্চে কাওয়ালি হতেও দেখেছি, সেটা হচ্ছে ৫ই আগস্টের আগেও এবং পরে এবং হচ্ছে এখানে বাউল প্রোগ্রামও হয়েছে। আমরা চাই জাহাঙ্গীরনগরের এই সংস্কৃতিটা বজায় থাকুক। প্রত্যেকটা মতাদর্শের মানুষের যাতে তার নিজ যে স্বাধীনতা সেটা যাতে তারা অক্ষুণ্ণ রাখে। এর আগে ৮বারের জাকসু নির্বাচনে কখনোই ছাত্র শিবির জয়ী না হলেও এবার ২৫টি পদের মধ্যে জিএস, এজিএস সহ ২০টিতে জয়ী আলোচিত সমালোচিত সংগঠনটি। একটি রাজনৈতিক দলের একাধিক ব্যক্তি থাকায় জাকসু কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান কোনো শিক্ষার্থী। তবে সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন নবনির্বাচিত ভিপি। তাদেরও উদ্দেশ্য শিক্ষার্থীদের সেবা করা, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূরণ করা, আমারও সেম উদ্দেশ্য। তাই মনে করি একসাথে কাজ করতে গেলে কোনো রকম সমস্যার মধ্যে আমরা পড়ব না। গবেষণায় যাতে বেশি বরাদ্দ বৃদ্ধি করা হয়, এই জন্য তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবেই। ভিপি সহ ৩টি পদে স্বতন্ত্র আর ২টিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস নেতারা জয়ী হয়েছেন। ভিন্ন মতের এই নির্বাচিতদের নিয়ে নেতিবাচক রাজনীতি এড়িয়ে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেয়ার কথা বলেছেন জাকসুর জিএস, এজিএস। জুলাইয়ে যারা হামলাকারী ছিল তাদের বিচারটাকে নিশ্চিত করা, এই ক্যাম্পাসটাকে আরও নিরাপদ এবং এই ক্যাম্পাসটাকে আরও সহিষ্ণু ক্যাম্পাস গড়ে তোলা, সেই জায়গাটা আমাদের মূল ফোকাস থাকবে। নেতিবাচক প্রভাবগুলোই যেগুলো আসলে শিক্ষার্থীদের অধিকারগুলো হরণ করে, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়ার জায়গাগুলো সেগুলোকে সংকুচিত করে, সেই জায়গাগুলো নিয়ে আমরা মূলত কাজ করবো। আমরা ইতিবাচক ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যাব। হলে ভেতরে যাতে অন্তত ছাত্র রাজনীতির নামে গেস্ট রুম কালচারগুলো আবার তৈরি না হয়, গণরুম কালচার তৈরি না হয়, সেদিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা হচ্ছে একটা প্রেশার গ্রুপ জাকসু, যেটা শিক্ষার্থীদের কি চাওয়া কি পাওয়া সেগুলো মানে প্রশাসনকে চাপ দেয়। আগামী 2 দিনের মধ্যে জাকসু নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নাকি ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জাকসুর কার্যক্রম শুরু হবে, এ নিয়ে এখনই কথা বলতে রাজি হননি নির্বাচিতরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, সাভার, ঢাকা। তথ্য উপাত্ত যাচাই করতে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য বাছাই হওয়া ২২ দলকে ডেকেছে নির্বাচন কমিশন। কয়েকটি দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় বাছাইয়ে বাদ পড়া দলগুলোকে এরই মধ্যে কারণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেই সাথে দলগুলোর কেন্দ্রীয় অফিস, জেলা, উপজেলা দপ্তর ও কমিটি সমর্থক তালিকা যাচাই সহ মাঠ পর্যায়ের প্রতিবেদন এসেছে নির্বাচন কমিশনের। সব পর্যালোচনা করে যোগ্যদের বিষয়ে এ মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। এতে 15 সেপ্টেম্বর পর্যন্ত দলগুলোর দাবি আপত্তি নিষ্পত্তিতে শুনানির সুযোগ দিচ্ছে কমিশন। 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের গেজেট প্রকাশ করবে ইসি। আলোচনা করতে আসা দলগুলোর মধ্যে ছিল মার্ক্সবাদী বাসদ, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। কিছু বিষয় আমাদের সঙ্গে ক্রস চেক করার জরুরি ছিল। কিছু জায়গাতে আপনার হলো চিঠির বিষয়ে অসামঞ্জস্য ছিল। যে কমিটিগুলো দেখাইছি তার মধ্যে এক্সেসিভ কিছু নাই, কোনো বানোয়াট কিছু নাই। যদি কোনো শর্টেজ থাকে বা কোনো ত্রুটি থাকে সেটা ওনারা আবার পুনঃযাচাই করে দেখতে চান। 100টা উপজেলা এবং 22টা প্রশাসনিক জেলা কার্যালয় দিয়েছি। এটার মধ্যে যে তদন্ত হয়েছে মাঠ পর্যায়ে, আমাদের কাছে এমন কিছু মনে হয়েছে কিনা যে এই তদন্তে কোথাও গ্যাপ আছে। বৈরী আবহাওয়াতেও থেমে নেই সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি। আজও সকাল থেকে ফরিদপুরের ভাঙায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় ভাঙা হয়ে ঢাকার সাথে 21 জেলার যান চলাচল। পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচলও অবরোধের কারণে বন্ধ হয়ে পড়ে। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনার বেড়ায় হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। অন্যদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে।
মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি, এর মাঝেই সরব এই জনপদ। বৈরী আবহাওয়াতেও মহাসড়ক অবরোধ করে চলে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুর 4 আসন থেকে ভাঙার আলগী ও হামিরদী ইউনিয়নকে 2 আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ চলছে গেল কয়েকদিন ধরেই। সেই ধারাবাহিকতায় আজও ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে এলাকাবাসী। এতে বন্ধ হয়ে যায় ভাঙা হয়ে ঢাকার সাথে 21 জেলার যান চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় বিক্ষোভকারীরা। আমাকে সম্পদ না দিবে তবে তো আমরা চালাই যাব, তাতে যতদিনই হোক দিনই 24 ঘন্টা ভাঙ্গার মাটি ছাড়বো না, নগরকান্দা যাব না। এর জন্য যে কয়দিন আন্দোলন করা লাগে আমরা করব। কাফনের কাপড় মাথায় বেঁধে এই সংগ্রাম চালিয়ে যাব। যাত্রীবাহী বাসগুলো বিকল্প পথ ব্যবহার করলেও আটকা পড়ে পণ্যবাহী যানবাহন। দিনের পর দিন চলা এই দুর্ভোগে অতিষ্ঠ চলাচলকারীরা। কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন নিজ গন্তব্যে। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রেলপথও অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল। সেই সকাল 6টা থেকে এইভাবে একবার ভ্যান, একবার রিক্সা, একবার অটো, এইভাবে যাচ্ছি। কোনো গাড়ি পাচ্ছি না, আমরা হেঁটে হেঁটে যত যাওয়া যায়। এখন কি করব? সারা রাত জাম ঠেলে এসে আমরা ভোর 6টায় এখানে জামে পড়েছি। গাড়ি না পেয়ে এখন যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। যশোর দিয়ে ভেঙে ভেঙে যাইতে হবে, তাছাড়া কোনো ব্যবস্থা নেই। এরই মধ্যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে না দাঁড়ালে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। অনেক মানুষের রাস্তায় ভোগান্তি হচ্ছে, পাশাপাশি নিয়মিত যে কাজকর্ম রয়েছে সেখানে মানুষের বিঘ্ন ঘটছে। আইন শৃঙ্খলা বাহিনী এই যান চলাচল স্বাভাবিককরণে আজকে থেকেই উদ্যোগ নিবে। আশা করছি এটির মাধ্যমে ভাঙ্গা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগের পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে। পাবনা 1 আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বেড়া উপজেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। সর্বদলীয় সংগ্রাম কমিটির হরতালে বন্ধ উপজেলার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অনেকে। তবে বিকল্প পথে রাজধানীমুখী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আরেকটা গাড়ি ছিল, গাড়িটা নিতে পারি নাই, প্লাস তার প্রায় 1 ঘন্টাতে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছি। জানতাম না যে অবস্থা, তো এখানে এসে দেখি যে এই অবস্থা, গাড়ি ঘোড়া আটকা রয়েছে, তা আমিও যাইতে পারতেছি না। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে সংগঠিত আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ফরিদপুর অঞ্চলে চলা অবরোধ প্রত্যাহারের জন্য আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, না হলে বল প্রয়োগ করা হবে। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে সীমানা সংক্রান্ত আন্দোলনকে অযৌক্তিক বিবেচনা করে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সংসদের 300 আসনের মধ্যে 39টির সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে ফরিদপুর, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও পাবনায় সড়ক অবরোধ সহ আন্দোলনে নামে এলাকাবাসী। এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। ইসি যুক্তিতর্কের ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করায় আন্দোলন অযৌক্তিক বলে উল্লেখ করা হয় বৈঠকে। তাই সড়ক অবরোধ করে ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এটা কিন্তু বরদাস্ত করা হবে না। এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আইন শৃঙ্খলা বাহিনী যে যতটুকু দায়িত্ব ছিল আমরা মনে হয় এটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি। এই জাতীয় নির্বাচন তো আরো অনেক পরে, এটার জন্য তো আপনারা জানেন আমরা ট্রেনিং সব শুরু করে দিতে, আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোর কমিটির বৈঠকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর থেকে কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। এক্ষেত্রে বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ হবে 20 বছর, পুরুষদের ক্ষেত্রে এই মেয়াদ কিছুটা বেশি হবে বলে জানান উপদেষ্টা। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে বাবা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর ৬ নম্বর ওয়ার্ডের একটি বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্বামী রুবেল আহমেদ, স্ত্রী সনি আক্তার এবং তাদের ৬ বছর বয়সী মেয়ে জমিলা। স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন রুবেল, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কালকে রাত্রে আপনার 12টার দিকে আমি বাইরে হয়েছি, আমার হাজবেন্ড দোকান করে উনি একটু লেট করে আসে, তখন আমি দেখছি ওনাদের জোতায়, কিন্তু ওনাকে আমি দেখিনি, উনি ভিতরে ছিল। আর এখনো যেখানে দেখলাম মরা। একটা জানলা খোলা ছিল, জানলা দিয়ে দেখা যাচ্ছে যে মানে বাচ্চারা নাক দিয়ে কি বেরিয়েছে আর ওই মহিলাটা উপরে শুয়ে রয়েছে। মহিলাটা নাক দিয়ে রক্ত বেরিয়েছে আর ওনার জামাই রশিতে ঝুলে রয়েছে। খরচ মাত্র ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলোর জনপ্রতি আদায় করছে ৫ লাখ টাকা করে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে এভাবেই প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩টি এজেন্সির বিরুদ্ধে এই হরিলুটের সাথে জড়িত ৩১ জনের বিরুদ্ধে ১৩টি মামলা করেছে দুদক। এদিকে আইসিটি মন্ত্রণালয়ের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পুত্র সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। একটু সচ্ছল জীবনের আশায় মালয়েশিয়ায় গেছেন লাখো শ্রমিক, কিন্তু স্বপ্ন পূরণের আগেই ভাঙছে তাদের আশা। নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো জনপ্রতি চাপিয়ে দিয়েছে প্রায় ৫ লাখ টাকা। এভাবে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ১৩টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। দুদক জানিয়েছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার বদলে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে বাইরা সিন্ডিকেটভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো ৪.৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। ২০২১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৩টি এজেন্সি প্রায় ১২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক। মালয়েশিয়ায় প্রেরিত কর্মীদের নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করা হয়েছে। অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সকলের বিরুদ্ধে পৃথক পৃথক ১৩টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে নতুন করে আইসিটি মন্ত্রণালয়ের কাজ না করে প্রকল্পের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। আর লুটপাটে তার সহযোগী হিসাবে নাম এসেছে সাবেক আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তার। এরই মধ্যে তাদের ব্যাপারে নথিপত্র সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনো বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে। রোববার দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের ৮,০০০ কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান মহাপরিচালক। দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাণিজ্য ঘাটতি কমাতে পারলে পারস্পরিক শুল্ক আরও কমাতে পারে যুক্তরাষ্ট্র, এমন প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছে সফররত ইউএসটিআর প্রতিনিধি দল। স্বল্প সময়ের মধ্যেই স্বাক্ষর হবে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। উপদেষ্টা জানিয়েছেন, বোয়িং, জ্বালানি, তুলা এবং সয়াবিন আমদানিতে জোর দিয়েছে সরকার। চীনের উচ্চ শুল্কের কারণে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য। এই সুবিধা নিতে পারবে বাংলাদেশও। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের $6 বিলিয়ন ঘাটতি রয়েছে। বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর মতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। নজরুল গীতি, দেশের গান, আধুনিক গান ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন লালন কন্যা। বাউল সাধক লালন দর্শন ধারণ করেছেন যাপনে। বলা যায় তাকে নাগরিক বাউল। বাস্তবতায় সমাপ্ত হল বর্ণিল সেই অধ্যায়। দীর্ঘদিন অসুখে ভুগে মৃত্যুর কাছে হার মানলেন তিনি। তবে শেষ বিদায়ে স্বজন থেকে সহকর্মী সবাই ছিলেন শোকে স্তব্ধ।
একজন ফরিদা পারভিনকে হারিয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে বৃষ্টির কান্নায়। শেষ বিদায়ের সাক্ষী হতে শহীদ মিনারে তার চেনা অচেনা মুখের ভিড়। কেউ কি করছে মল্লিকাদির খোঁজ? উড়ে যাওয়া পাখিকে ধরবে কে? তবু উড়ে গেছে তার প্রাণ পাখি। শোকস্তব্ধতাতে অগণিত অনুরাগী। আমরা একজন বাংলাদেশের একটা সম্পদকে আমরা হারালাম। বিশেষ অবদান ওনার অবশ্যই আছে, আপনারা সবাই জানেন সেটা, যে আমাদের গুরুমার কি অবদান লালন সাইজির গানকে বিশ্বে প্রচার করার জন্য। ওনার ক্ষতি কখনো আর পূরণ হবার নয়। ওনার শিষ্য হিসেবে ওনার দিক নির্দেশনা অনুযায়ী ওনার অচিন পাখি একাডেমিকে সাথে নিয়ে ওনার দেখা যে স্বপ্ন ছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। জীবন ও শিল্পসঙ্গীর বাঁশির সুর কে শুনবে আর? এমন যুগলবন্দির হয়তো মিলবে না দেখা। মানে সারা পৃথিবীর কোনো গান আর মিউজিক এটা যুগল হয়নি কখনো, চেষ্টা করেছে বহু। যেটা লালনের গান, ফরিদা পারভিনের বাঁশি, গাজী আব্দুল হাকিমের বাঁশি ক্লিক করেছিল। হয় আমাকে ছেড়ে দিতে হবে, তা নাহলে আমার তার স্মৃতি আঁকড়ে আরও বেশি করে বাজাতে হবে, তার যাতে তার মানে সে যাতে তার ওপারে বসে যাতে তৃপ্তি পায় যে না আমার হাকিম তো বাঁশিটা বাজাচ্ছে এখনো। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফরিদা পারভিনের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে। দুপুরে জানাজা শেষে তার গন্তব্য কুষ্টিয়ায় বাবা মার কবরের দিকে, যেখানে তার শেষ ঠিকানা। বিদায় লালন কন্যা ফরিদা পারভিন। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন লালন কন্যা ফরিদা পারভিন। কুষ্টিয়ায় নিজ বাবা মায়ের কবরে দাফন করা হয়েছে এই গুণী শিল্পীকে। রাত 8:30টায় কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর কবরস্থানে পৌঁছায় তার মরদেহবাহী গাড়ি। পরে দ্বিতীয় জানাজা শেষে বাবা মায়ের কবরেই তাকে শায়িত করা হয়। বাংলা লোকসঙ্গীতের বরেণ্য এই শিল্পী শনিবার রাত 10:15 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফরিদা পারভিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 6 মাসের বেশি ক্ষমতায় থাকবে না নেপালের অন্তর্বর্তী সরকার। 5 মার্চ নির্বাচনের পর নতুন সরকারের কাছে করা হবে ক্ষমতা হস্তান্তর। কাঠমান্ডুতে নবগঠিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে আবারও এমন প্রতিশ্রুতি দিলেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। জানান, সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতায় হতাহতদের পরিবারকে 10 লাখ রুপির ক্ষতিপূরণ দেবে সরকার। এছাড়াও সরকারি খরচে আহতদের চিকিৎসার বহন করা হবে বলেও জানিয়েছেন সুশীলা কার্কি। বলেন, পরিকল্পিতভাবেই নেপালের সহিংসতা ঘটানো হয়েছে, যার তদন্ত হওয়া উচিত। বেলারুশের সাথে সামরিক মহড়া চলাকালে হাইপারসোনিক মিসাইল ছুড়ল রাশিয়ায়। ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেখা যায় ব্যারেন্টস সাগরে অবস্থানরত একটি ফ্রিগেট থেকে উৎক্ষেপণ করা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা সফলভাবে নির্ধারিত টার্গেটে আঘাত হানে। মস্কোর দাবি অনুযায়ী শব্দের চেয়ে 9 গুণ বেশি দ্রুত ছুটতে পারে জিরকন মিসাইল, যা জল কিংবা স্থল দুই জায়গাতেই আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে 3 থেকে 400 কেজি বিস্ফোরক বহন করতে পারে ক্ষেপণাস্ত্রটি। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।